প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি মেহনাজ মুন্নি স্বাগত জানাচ্ছি আজকের গল্প পাঠে। আমাদের আজকের গল্প মন্থন ও মায়া। গল্পের রচয়িতা রাজীব রেজা। মন্থন ও মায়া। একটা ফোনের লাউড স্পিকারে কথা হচ্ছে। 5 কোটি টাকা, অন্যথায় জীবন। কেটে দেয়া হয়েছে ফোনটা, রাখা হয় একটা টেবিলের উপরে। কাট্টু। মফস্বল শহর অনেকটা গ্রামের মতো। হাতে একটা ছোট ব্যাগ, খুব কম দামে। পথে হেঁটে আসছে একটি ছেলে, বয়স যার 40 থেকে 42-এর মধ্যে। চারপাশের পরিবর্তন দেখতে দেখতে এগিয়ে আসে সে। পথে হাঁটতে হাঁটতে কত কিনা তার ভাবনায় খেলা করছে। একটা পুরাতন বয়স্ক গাছ দেখে তার গায়ে হাত বোলাতে বোলাতে ভাবে এবং উপরের দিকে তাকিয়ে দেখে। গাছটাকে মনে হলো কত দিনের পরিচিত, কত দিন পরে দেখা। কিছুক্ষণ গাছটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো সে। কল্পনায় ডুব দিতে দিতে ছেলেটি উপর দিকে তাকিয়ে দেখতে পায় একটি কিশোর ছেলে গাছের ডালে বসে পা দোলাচ্ছে। অতঃপর আদর করে গাছটাকে। সে আবার হাঁটতে শুরু করে। আশেপাশে তাকিয়ে ছোট্ট একটা সরু গলি দিয়ে একটা বাড়িতে প্রবেশ করে। ছেলেটার নাম শান্ত। যে বাড়িতে প্রবেশ করলো সেই বাড়িটা খুব ধনাঢ্য পরিবারের নয়, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ধাঁচের একটি বাড়ি। একটা বাচ্চা মেয়ে তাকে দেখে জিজ্ঞেস করে, কাকে চাই? শান্ত আনমনে বাড়িটা দেখতে লাগলো। তার কথার উত্তর দেয়নি দেখে মেয়েটি আবার বলল, কাকু কে আপনি? কোথা থেকে এসেছেন? মেয়েটার দিকে তাকিয়ে শান্ত মিষ্টি হাসলো। পুরো বাড়িটা দেখলো, দেখে মেয়েটাকে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? আমার নাম মাধবী। সে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থেকে তাকে জিজ্ঞেস করলো, তোমার দাদির নাম কি মালতী? হ্যাঁ, তুমি কি করে জানো? মায়ের নাম কোন ছেলে না জানে? তুমি কি শান্ত কাকু? তুমি কি করে জানলে? বারে, ছেলের নাম কোনো মা না জানে? কিভাবে চিনলে তুমি আমাকে? আমি তোমার কত ছবি দেখেছি, তবে তুমি ছবিতে যেরকম দেখতে তার চাইতে এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তাই মিলাতে অনেক সময় লেগেছে। আর দাদি বলেছে তোমার স্বভাব আর আমার স্বভাব নাকি একই রকম। ওরে পাকনা বুড়ি। আচ্ছা, এবার তোমার বাবার নাম বলো। তোমার ছোট ভাই খালিদ আমার বাবা। তোমার বড় কাকি কোথায়? বড় কাকি দাদিকে নিয়ে পুকুর ধারে গেছে। তাহলে এখন বাড়িতে কে আছে? মা আছে, তবে ঘরের পিছনে কাজ করছে। আর তোমার বাবা? বাবা দোকানে। আর বড় কাকা? বড় কাকা বাজারে গেছে। তুমি বসো, আমি দাদিকে ডেকে আনছি। বলে মেয়েটি দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। শান্ত ঘরের বারান্দা, পুরো উঠান খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আগের মতো তেমন কিছুই নেই, তবুও যেন পরিচিত লাগছে। উঠানে পড়ে থাকা একটি নিড়ানি হাতে নিয়ে একটু সামনে এগিয়ে উঠানের একটি নির্দিষ্ট জায়গায় সে মাটি খুঁড়তে শুরু করলো। অল্প একটু খোঁড়াখুড়ি করে পেল একটা টিনের কৌটা। সেই টিনের কৌটাটি বের করে নিল। কৌটাটি ইতিমধ্যেই মরিচা পড়ে ঝাঁঝরা হয়ে গেছে প্রায়। তার ভেতর থেকে বের করলো ছিন্ন প্রায় মাটিতে খেয়ে ফেলা একটি রুমাল, একটি শেভিং রেজার ও একটি ছোট্ট লকেট। সেগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে কল্পনায় ভেসে উঠল নদীর ধারে দাঁড়িয়ে আছে একটি কিশোর, আর একটি কিশোরী তার দিকে এগিয়ে এসে কিশোরের হাতটা ধরে হাতের মধ্যে একটি রুমাল দিয়ে ফিক করে হেসে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটি রুমালটি দেখতে থাকে। ছিন্নপ্রায় রুমালটি রেখে শান্ত এবার রেজারটি নিয়ে সামনে ধরে। তার স্পষ্ট মনে পড়ে যায় সেই কিশোরটি একটি পানির পাত্র হাতে চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে একটি ঝোপের মধ্যে প্রবেশ করে। আশেপাশে ভালো করে দেখে পাত্র থেকে পানি নিয়ে তা দিয়ে মুখ ভিজিয়ে নেয় এবং ছোট্ট এক টুকরো সাবান দিয়ে মুখ ঘষে নেয়।
তারপর সে রেজারে ব্লেড লাগিয়ে তা দিয়ে শেভ করতে শুরু করে। মৃত হরিণের ছানার মতো হঠাৎই চমকে ওঠে কিশোর, চমকে ওঠে শান্ত। হঠাৎ করেই বাড়িতে প্রবেশ করে মা ও বড় ভাবি। এতদিন পরে কেন এ বাড়িতে? কি মনে করে আসা হয়েছে? শান্ত কোনো উত্তর না দিয়ে একটু এগিয়ে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে। মা হেঁটে ঘরের বারান্দায় উঠে যায়। তারপর সে মাথা তুলে ভাবির দিকে তাকিয়ে ভাবিকে সালাম করতে যাওয়ার চেষ্টা করে। ভাবি বাধা দিয়ে তার সারা শরীর হাত বোলাতে শুরু করে এবং আদর করতে থাকে। চোখ দিয়ে অশ্রু গড়াতে গড়াতে বলে, ওরে পাগল, কোথায় ছিলে এতদিন? জানিস, আমি তো পারি না, তাই তোর ভাইকে দিয়ে কত জায়গায় খোঁজ করিয়েছি, কোথাও তোর কোনো হদিশ পাইনি। আয় আয়, ঘরে আয়, হাত মুখ ধুয়ে নে, তোকে কিছু খাবার দিই। কতদিন তোকে সামনে বসিয়ে খাওয়াই না। তবে যাই বলিস, তুই কিন্তু আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়েছিস। কত বড় হয়ে গেছিস। খুব সুখে ছিলি মনে হয়, আর সুখে ছিলি বলেই আমাদের ভুলে থাকতে পেরেছিস। আয় আয়, ভেতরে আয়, অনেক কথা বলেছি। ভাবি, তোমরা ভালো ছিলে তো? ভালোই ছিলাম, যেভাবে চলছিল এখনো ঠিক সেভাবেই চলছে। কোনো উন্নতি বা অবনতি কোনোটাই নেই। তবে ছিলি না শুধু তুই। আমার কথা কি কেউ কখনো স্মরণ করেছিল? অবশ্য স্মরণ করার কথাও না। কেউ করেছে কিনা জানি না, তবে আমি তোকে কখনো ভুলতে পারিনি। আজ আমার কি যে আনন্দ হচ্ছে তোকে পেয়ে, সেটা বোঝাতে পারবো না। আয় ভাই, আয় ঘরে আয়। তুমি যাও, আমি আসছি। বলে ভাবি আর শান্ত মুখোমুখি একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো সেই পুরনো স্মৃতি। এক কিশোরী বধূ আরেক কিশোর এই উঠানে খুনসুটি করছে। একজন আরেকজনের পেছনে দৌড়াচ্ছে ধরার জন্য। একবার দেবরকে ধরে তার কাছে থাকা একটি পুটলা টানাটানি করে পুটলা থেকে অনেকগুলো কুল বের হয়ে উঠান জুড়ে ছড়িয়ে দিল। কিশোরী বধূ কুল কুড়াতে ব্যস্ত। আবার কখনো ভাবি উঠানের মাঝখান দিয়ে এক বাটি পিঠা নিয়ে যাচ্ছিল। সেখান থেকে দুই হাতে যতগুলো পিঠা ধরে তা নিয়ে দেবর দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। আরেকবার নতুন বই নিয়ে দেবর প্রবেশ করলো। ভাবি সেই বইগুলো কেড়ে নিয়ে সবগুলো দেখতে শুরু করলো এবং দুজন বারান্দায় বসে বইগুলো উল্টে পাল্টে দেখছে এবং একজন আরেকজনকে ছবি দেখাচ্ছে। আর দেখা যাচ্ছে দেবর একটি গাছের ডাল তেঁতুল সহ নিয়ে বাড়িতে প্রবেশ করছে। বধূটির দরজা ধরে দাঁড়িয়েছিল পথে। হঠাৎ দেবরকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার হাত থেকে তেঁতুলের ডালটি নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। কখনো ভাবি সেই রুমালটি হাতে নিয়ে দেবরকে দেখাচ্ছে, দেবর সেই রুমালটি কেড়ে নেয়ার চেষ্টা করছে। ভাবি দিচ্ছে না। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর দেবর থাপা দিয়ে সেই রুমালটি হাত থেকে কেড়ে নিয়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে। কল্পনার অবসান ঘটিয়ে দেখা গেল দেবর ভাবি দুজনেরই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ভাবি চোখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করল। শান্ত একটু ঘুরে উঠোনের এক কোণে একটা মাচার মধ্যে দেখতে পেল চুন দিয়ে চোখ মুখ আঁকা একটা হাড়ি মাথায় দিয়ে একটি কাকতাড়ুয়া এবং তার হাতে একটা ছেঁড়া স্যান্ডেল। সে ধীরে ধীরে স্যান্ডেলটির কাছে এগিয়ে গেল এবং হাত দিয়ে স্যান্ডেলটি ধরে আবার কল্পনায় ডুব দিল। এই বাড়ির উঠানে একটা ঘটনার পরীক্ষা নিরীক্ষা চলছে, যেখানে একজন কবিরাজ বাড়ি চালান দেওয়ার ব্যবস্থা করেছে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। একজন আগন্তুক এসে শান্তর মায়ের কাছে জানতে চাইল, কি হয়েছে, এত আয়োজন কেন এখানে? শান্তর মা জানালো, মজলিশপুরের আমার মামাতো ভাই বহু বছর পরে আমাকে দেখতে গতকাল এসেছিলেন। আমার অনুরোধেই তিনি এই বাড়িতে থেকে যান। আমার ভাইপো তার বাপের জন্য
বিদেশ থেকে চমৎকার একটি মোবাইল পাঠিয়েছিল, কিন্তু ছেলের দেয়া সেই মোবাইল ফোনটি গত রাতে এই বাড়ি থেকে চুরি হয়ে যায়। সেই মোবাইল চোরকে ধরার জন্যই আজকের এই আয়োজন। যে পীর কবিরা যেখানে এসেছেন তিনি যেন তেন পীর নন, আমার মামাতো ভাইয়ের গুরু, এবং পীর নিজে এসেছেন চোর ধরতে। বাবু, দেরি হয়ে যাচ্ছে, শুরু করতে হবে। বুবুর অনুমতি ক্রমে পীর তার তন্ত্র মন্ত্র এবং কড়ি ও বাটি চালান শুরু করল। অনেক মন্ত্র, বহু কিছু করার পর পীর কিশোর শান্তর দিকে তাকালেন এবং নির্দিষ্ট করে বললেন, এই এই ছেলেটি, হ্যাঁ, এই ছেলেটি মোবাইল চুরি করেছে। আমি স্পষ্ট তার চেহারা দেখতে পেয়েছি। সবাই ছেলেটির দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছে। শান্ত তার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি চুরি করিনি, আমি কিছুই জানি না। তুই রাত্রে ওই ঘরে তোর মামার সঙ্গে ছিলি, তাহলে অন্য কেউ কি করে জানবে? না বাবু, সে রাতে আমার সাথে ছিল না। আমি শোয়ার পর যখন চোখটা লেগেছে মাত্র, তখন হঠাৎ করে সে ঘর থেকে চলে গিয়েছিল। আমি সকালে উঠে তাকে পাইনি। তাহলে তুই নিশ্চয়ই এটা চুরি করে নিয়ে পালিয়েছিলি। না না মা, আমি রাতে চুপি চুপি ঘর থেকে বের হয়ে বাউল গান শুনতে গিয়েছিলাম। তোমাকে বললে যেতে দেবে না, তাই রাত্রে চুরি করে চুপি চুপি চলে গিয়েছিলাম। আমি কিছুই জানি না এ সম্বন্ধে। উপস্থিত কেউই কথাটি বিশ্বাস করল না, বরং শান্তকে চোর হিসেবে দোষী সাব্যস্ত করল। শান্তর মা পা থেকে জুতা খুলে নিয়ে শান্তকে বেধড়ক পেটাতে শুরু করলো। সেই কিশোরী বধূ ভাবি, সে তখন গর্ভবতী। এই অবস্থায় একমাত্র সে এসে বাধা দেওয়ার চেষ্টা করল। মা তাকে ধমকে সরিয়ে দিলেন। মামা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে বলেন, ভাগ্য যদি নিয়েই থাকে তাহলে নিয়ে যাক, তবে চুরি না করে আমাকে বলে নিলেও পারত, আমি না হয় তাকে আরেকটা আনিয়ে দিতাম। এমন অবস্থায় বড় ভাই এসে শান্তর সারা শরীর পরীক্ষা নিরীক্ষা করে দেখল। তার সাথে কিছুই ছিল না তখন। মায়ের গালাগাল আর মার সহ্য করতে না পেরে একটা সময় শান্ত সবার মাঝখান দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় বাড়ির দেউড়ির ধারে সেই কিশোরী মেয়েটাকে দাঁড়িয়ে কাঁদতে দেখেছিল শান্ত। সেদিকে না তাকিয়েই শান্ত বের হয়ে রাস্তা ধরে চলে গিয়েছিল সেদিন। মাধবের হাত ধরে বড় ভাই বাড়িতে এসে তাকে পেছন থেকে ডাক দেয়। বড় ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে তার কাছে এসে ভাইকে জড়িয়ে ধরে দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। তারপর বড় ভাই বলে, কোথায় ছিলে এতদিন? দেখে তো মনে হয় না যে খুব ভালো ছিলে। যাই হোক, এতদিন পরে কি মনে করে? শান্ত কোনো উত্তর দেয় না, ভাইয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু একটা বল। কি, কোথায় কিছু করেছিস, নাকি পুনরায় এখানে এসেছিস? একেবারেই চলে এসেছিস? আয় আয়, ঘরে আয়, ঘরে ভিতরে এসে বস, তারপরে সব কথা হবে। বলে ভাই ঘরের ভিতরে চলে যায়। শান্ত তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। মাধবী ধাক্কা দিয়ে তার হুঁশ ফিরিয়ে বলে, শান্ত শান্ত, জানো আজ বড় আপিকে দেখতে মানুষ আসবে, বিয়ের কথা পাকা হবে। বড় আপিকে? কেন তুমি জানো না? বড় চাচার মেয়ে। তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিন নাকি বড় আপি কাকিমার পেটে ছিল। সেও তোমাকে দেখেনি কোনোদিন। তোমার বড় আপির নাম কি? কেন তুমি বুঝি জানো না? তুমি যে নাম রেখে গিয়েছিলে সেটাই তো। আমি রেখে গিয়েছিলাম? কে বলল তোমাকে? সে কি, কাকিমা যে বলল বড় আপির নামটা তুমিই রেখেছো। শান্তর কল্পনায় ভেসে ওঠে সেদিনের ঘটনাটি। গর্ভবতী কিশোরী বধূ ভাবির সাথে শান্ত কথা বলতে বলতে একটি পুটলি থেকে কিছু জলপাই বের করে দিয়ে ভাবিকে বলে, দেখে নিও, তোমার ঘরে একটি মেয়ে হবে, ঠিক তোমার মতো দেখতে হবে। কে বলেছে মেয়ে হবে? মুরব্বীরা সবাই বলে ছেলে হবে, আর উনি বলে কিনা মেয়ে হবে। দেখে নিও, আমি বললাম মেয়ে হবে, মেয়ে হবে, মেয়ে হবে। এসেছেন আমার পণ্ডিত। অবশ্যই মেয়ে হবে, এবং আমি তার নাম রাখবো মায়া। মায়া নামটা সুন্দর না? খুব সুন্দর, তবে তুমি দেখে নিও মেয়ে হবে না। অবশ্যই মেয়ে হবে। আর ছেলে হলে কি নাম রাখবে? ছেলে হলে তোমরা যে নামে ডাকো না কেন, আমি তাকে বান্দর নামে ডাকবো। কেন?
বান্দর ডাকবে কেন? আমি যে ওকে বান্দর বানাবো, ওটাকে গাছে গাছে ঝুলাবো আর প্রচুর দুষ্টুমি শেখাবো, যেন তোমাদের কলিজা ভেজে খায়। তবে তোমারটাই খাবে। বলে শান্তর চুল ধরে টান দিতে যায়। শান্ত দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আবার মাধবীর ডাকে তার স্বপ্ন ভাঙে। বলি কি হলো, চুপ হয়ে গেলে কেন? বলো, নামটা তুমি রেখেছো না? মায়া। তোমার পছন্দ না মায়া নামটা? খুব পছন্দ, এবং বড় আপিও খুব মায়াময়ী। সবাইকে মায়া করে, সবাই তাকে আদর করে, আমাকে কম আদর করে। তোমার বড় আপিকে দেখতে পাত্র কোথা থেকে আসবে? কোন গ্রামে? ছেলে কি করে? মজলিশপুর গ্রামে যে দাদু ভাই আছে না, তার নাকি আত্মীয়, ছেলে পুলিশে চাকরি করে। তা কখন আসবে দেখতে? আসবে বিকেলে। বড় চাচা বলল তারা নাকি রওনা হয়েছে, চলে আসবে 3টার মধ্যে। কই, কোনো আয়োজন তো দেখছি না। তারা নাকি তেমন কিছু খাবে না, শুধু চা নাস্তা। মা আর বড় চাচি মিলে সব তৈরি করে রেখেছে। কই, বড় আপি কই? চাচিমাকে বলেছে কলেজের স্যারের কাছ থেকে একটা বই আনতে গিয়েছে। আসলে সে পার্লারে গিয়েছে, সেটা আমি জানি। ও তাই নাকি? তুমি সব খোঁজ খবর রাখো? রাখি তো, সব রাখতে হয়। দাদির তো এখন অনেক কিছুই মনে থাকে না, সব তো আমাকেই মনে রাখতে হয়। এর মধ্যে ছোট চাচা ও মায়া বাড়িতে ঢোকে। খুব পরিপাটি পোশাক পরা, ওড়না দিয়ে ঘোমটা দেয়া মায়া। ছোট চাচার হাতে অনেক বাজারের ব্যাগ, মনে হচ্ছে তার হাতে আমন্ত্রিত অতিথিদের জন্য নাস্তা সহ যাবতীয় খাবার সে বাজার থেকে নিয়ে এসেছে। মাধবী দৌড়ে গিয়ে তার বাবাকে ডাকে। বাবা বাবা, এসে দেখে যাও, শান্ত এসেছে, শান্ত এসেছে। মায়া একটু ঘোমটা তুলে শান্তর দিকে তাকায়। সে ভদ্রলোককে চিনতে পারে না। ছোট চাচা দ্রুত পায়ে শান্তর দিকে এগিয়ে যায়, গিয়ে ব্যাগগুলো মাটিতে রেখে তাকে জড়িয়ে ধরে। ভাইয়া, কোথায় ছিলে এতদিন তুমি? সুখী হ মা, সুখী হ। তুমি আমাদের মেজো কাকা? শান্ত চোখ দিয়ে পানি ছাড়তে ছাড়তে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। ভাইয়া, খুব ভালো হয়েছে, খুব ভালো দিন এসেছিস। আয়, তোর সাথে অনেক কথা আছে। আমি খাবারগুলো ভিতরে দিয়ে আসি আগে। ছোট চাচা সব খাবার দাবার নিয়ে দ্রুত ভিতরে চলে যায়। মায়াকে কাছে নিয়ে শান্ত খুব আদর করে দেয়। আমার মায়াটা কত বড় হয়ে গেছে। আজ তোকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আজ তোকে দেখতে আসবে, তাই না? খুব ভালো, খুব ভালো। সুখী হও মা। শান্ত হাতে ঘড়িটার দিকে তাকিয়ে বলে, যা মা, দ্রুত তৈরি হয়ে নে, মেহমান আসার সময় হয়ে গেছে। মায়া ও মাধবী দুজনেই বাড়ির ভেতরে চলে যায়। শান্ত আবারও উঠানটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ধীরে ধীরে বারান্দায় একটা পালায় হেলান দিয়ে বসে। আবার সে কল্পনার জগতে ডুব দেয়া। সেই কিশোরী বালক বালিকা একটা জায়গায় বসে আছে। ছেলেটি পকেট থেকে একটি লকেট বের করে মেয়েটির সামনে ধরে বলল, দেখ কি সুন্দর না? কোথায় পেয়েছিস? কুড়িয়ে পেয়েছি রাস্তায়, সুন্দর করে পরিষ্কার করে তারপর তোর জন্য নিয়ে এসেছি। এই দেখ, আমার কাছে একটি চেইন আছে, এই চেইনে লকেটটি লাগালে খুব সুন্দর দেখা যাবে। দে তাহলে লাগিয়ে দিই। না না, মা দেখলে বকবে। এত সুন্দর একটা দামি লকেট দেখলে মা ভাববে নিশ্চয়ই আমি চুরি করে এনেছি। তাহলে থাক আমার কাছে, আমি সুন্দর একটা চেইন কিনে সেটাতে লকেট লাগিয়ে তোকে পরিয়ে দেব। লকেটটি হাতে নিয়ে সামনে দেখছিল শান্ত। দ্রুত করে সে লকেটটি পকেটে রাখে। ছোট ভাইয়ের ডাকে তার আবার চৈতন্য আসে। ভাইয়া, বললি না তো কোথায় ছিলি এতদিন? ঢাকাতে, নাকি অন্য কোনো শহরে, নাকি কোনো গ্রামে? কি করেছিস এতদিন? চাকরি করেছিস নাকি ব্যবসা? কিভাবে চলেছে তোর জীবন? কি হলো, কিছু বলছিস না যে? শান্ত ভাইয়ের দিকে তাকিয়ে থাকে শান্ত দৃষ্টিতে। ছোট ভাই বলে, আচ্ছা, বিয়ে করেছিস? কোথায় বিয়ে করেছিস?
তোর ছেলে মেয়ে আছে? কটা ছেলে মেয়ে? না রে, এখনো বিয়ে টিয়ে করিনি, বিয়েটা করা হয়ে ওঠেনি। বিয়ে করবে কি করে? রোজগার পাতি আছে নাকি কিছু? কিছু করার সামর্থ্য আছে তার? চুরি চামারি করা ছাড়া তো আর কোনো উপায় দেখি না, কোনো যোগ্যতাই নেই। এতদিন হয়তো বা তাই করে বেরিয়েছে, না হয় জেল কেটেছে। এতদিন পরে আবার এসেছে, মনে করেছে মা মরে গেছে, তাই ভাইদের কাছ থেকে বাপের সম্পত্তির ভাগ নিতে এসেছে। শান্ত মায়ের দিকে ঘুরে তাকায়, মা বলতে থাকে, না করতে পারবি? সম্পত্তি নিতে আসিসনি, এতদিন পরে কোন মতলবে এসেছিস? আমি জানি, আমি সব জানি। তোর চেহারা ছবি দেখে সব বুঝতে পেরেছি। কিছুই তো করতে পারিসনি, ভবঘুরের মতো ঘুরে বেরিয়ে এতদিন পরে বাপের সম্পত্তির দিকে হাত বাড়াতে এসেছিস। নিশ্চয়ই জেল থেকে বেরিয়ে এসেছিস। ভাবি দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এতক্ষণে সে বলে উঠল, আম্মা, এভাবে কথা বলবেন না। এতদিন পরে এসেছে, আগে ছেলেটাকে একটু কিছু খেতে দেই, শান্ত হয়ে বসুক, তারপরে তার সাথে কথা বলা যাবে। বড় ভাই ঘর থেকে বের হয়ে পাশে একটি চেয়ারে বসে। মা, এভাবে কথা বলো না। এতদিন পরে এসেছে, আগে জানো, দেখো। শোন, আজ সমান 22টি বছর হলো তুই এই বাড়িতে নাই। কোথায় ছিলি, কোথায় কি করেছিস, সব কিছু আমাদের জানার আগ্রহ। তুই কিছু একটা বল, তোর কাছ থেকে জানি। আচ্ছা, ওকে বেশি চাপ দিও না। শোনো, আজকে যারা মায়াকে দেখতে আসছেন তারা আগে আসুক, মেহমান আপ্যায়িত হোক। তারা বিদায় হলে পরে তার সাথে সবকিছু নিয়ে বসা যাবে, কথা বলা যাবে। ওকে একটু বিশ্রাম করতে দাও, ওর সাথে তোমরা এভাবে কথা বলো না। বহু বছর পর আজ আমার সেই মামাতো ভাই একটা সুন্দর সম্বন্ধ নিয়ে বাড়িতে আসছেন, আর আজই ওকে এখানে আসতে হলো। কয়েকটা দিন পরে আসতে পারলো না হতভাগাটা। ভাই সাহেব যদি এসে আবার এর চেহারাটা দেখেন, তাহলে তিনি কি স্থির থাকতে পারবেন, স্বাভাবিক হতে পারবেন? সেটাও একটা কথা। মামা যদি এখন এসে এ বাড়িতে ঢুকে শান্তকে দেখে, তাহলে বিয়ের সম্বন্ধটা টিকবে কিনা সেটা চিন্তার বিষয়। টিকলে টিকুক, না টিকলে নাই, তাতে তেমন কোনো ক্ষতি হবে না। মায়ের ভাগ্যে যা আছে তাই হবে। তোমরা এই নিয়ে মোটেও দুশ্চিন্তা করো না। এ নিয়ে মোটেও চিন্তা করি না। আমার মায়ের ভাগ্য যেখানে আছে সেখানেই থাকবে। যদি এখানে থেকে থাকে তাহলে তো কোনো মতই ভাঙবে না, আর যদি না থাকে তাহলে সেটা যে কোনো অজুহাতেই ভাঙবে, এতে শান্তর কোনো দোষ থাকবে না। আচ্ছা, যাই হোক, বিয়ের লোকজন যখন এ বাড়িতে আসবে তখন আমি চাই না সে সেখানে থাকুক। সে দূরে থাকলেই ভালো হয়। বড় বউ, তুমি যদি পারো তাহলে ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও, যেন সে এখানে না আসে এবং ভাই সাহেবের সামনে না পড়ে। আচ্ছা, ঠিক আছে মা, সব কথাবার্তা না হয় পরে হবে। যা যা, এখন গোসল টোসল সেরে একটু ফ্রেশ হ। কাপড় চোপড় কিছু এনেছিস সাথে করে? না আনলে তোর ভাবির কাছ থেকে আমার কাপড় চোপড় নিয়ে নে। যা, গোসল করে আয়। ভাবি, ওর জন্য একটা লুঙ্গি আর একটা গামছা এনে দাও। ভাইয়া, তুই কি পুকুরে গোসল করবি নাকি বাথরুমে গোসল করবি? আমরা বাড়ির পেছনে একটা বাথরুম করেছি, ইচ্ছে করলে সেখানেও গোসল করতে পারিস। এই শোনো, মেহমান আসার সময় হয়ে গেছে। আমি একটু রাস্তায় গিয়ে দেখি মেহমান আসলো কিনা। বড় চাচা, আমিও সাথে যাব। ওহো, আমি তো পানের সাথে জর্দা আনতে ভুলে গেছিলাম। ভাইয়া, তুই গোসলটা সেরে নে, আমি দোকান থেকে জর্দা নিয়ে আসি। চলো ভাই, তুমি গোসল করে কিছু খেয়ে নেবে। তুমি অনেক ক্লান্ত, তোমাকে দুর্বল দেখাচ্ছে। চলো, পরে ধীরে ধীরে তোমার সব কথা শুনবো। ভাবি, তুমি যাও, মেহমানের জন্য সব আয়োজন করো। হা হা, আমি একটু পরে আসছি।
ভাবি শান্তর মুখের দিকে তাকিয়ে নীরবে ভেতরে চলে যায়। অনেক অপমান অপদস্থ হওয়ার পরও শান্ত কোনো ধরনের বিচলিত হয় না। সে একটু অন্য মনস্ক হয়ে আবার সবকিছু দেখতে থাকে। এরই মধ্যে কুসুম কুসুম মায়া মায়া বলে হাঁক ছাড়তে ছাড়তে বৃদ্ধ মামা, অবশ্য আগের চাইতে বয়সে অনেক পরিবর্তন, চেহারার পরিবর্তন, এক পৌর প্রায় বৃদ্ধ বাড়িতে প্রবেশ করে। এরই মধ্যে শান্ত উঠে দাঁড়ায়। দূর থেকে শান্তকে দেখে মামার মুড অফ হয়ে যায়। সে চিনেও না চেনার ভান করে অপরিচিতদের মতো পাশ কাটিয়ে তার পাশ দিয়ে চলে যায় ভেতরে। শান্ত মামার দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। মাধবী দৌড়ে বাড়িতে এসে শান্তকে হাত ধরে বলে, জানো জানো, অনেক লোক এসেছে। তারা বড় চাচার সাথে বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে তারপরে বাড়িতে আসবেন। দাদু তাদেরকে বাজারের দিকে পাঠিয়ে দিয়ে চলে এসেছেন। তারা একটা গাড়ি নিয়ে আসবেন। যাও, তুমি ভেতরে গিয়ে দেখো সব কিছু ঠিক আছে কিনা। মাধবী দ্রুত ঘরের ভেতরে চলে যায়। এরই মধ্যে একটি হেলিকপ্টার বাড়ির উপর দিয়ে শ শ করে চক্কর দিতে শুরু করে। বাড়ির ভেতর থেকে সব মানুষ বের হয়ে উঠানে আসে। তারা উপরে হেলিকপ্টার দেখতে থাকে। মাধবী খুব আনন্দে লাফাতে থাকে এবং হেলিকপ্টারকে ডাকতে শুরু করে। রাস্তায় পুলিশের গাড়ির শব্দ শোনা যায়। দুটি আর্মির গাড়ি এবং পেছনে দুটি পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায়। আর্মি এবং পুলিশ দ্রুত গাড়ি থেকে নেমে পুরো বাড়িটাকে ঘিরে দাঁড়ায়। পুলিশের গাড়ির শব্দ শুনে বাড়ির সকলেই স্তম্ভিত হয়ে যায়। দৌড়াতে দৌড়াতে বড় ভাই বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বলে, এই এই কে কোথায়? এই কি হচ্ছে এসব? আর্মি পুলিশ পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে। কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। মেহমানরা সব ত্রস্ত, বাজার থেকে ফিরে যাওয়ার কথা বলছে। কেউ বাড়িতে ঢোকার সাহস পাচ্ছে না। কি করব এখন? এই কি হচ্ছে এসব? কিছুতে বুঝতে পারছি না। আল্লাহ, কি হলো এসব? খুব ভীত সন্ত্রস্ত হয়ে সে বারান্দার পীড়ায় বসে পড়ে। এর মধ্যে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ছোট ভাই এসে বাড়িতে ঢোকে এবং সবাইকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। গ্রামের খেলার মাঠে একটা হেলিকপ্টার নেমেছে। এখানে এসে দেখি আর্মি পুলিশ আমাদের বাড়িটাকে ঘেরাও করে রেখেছে। কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব। মা চিৎকার করে বলে ওঠে, কেন বুঝতে পারছিস না? খুবই সহজ। নিশ্চয়ই কুলাঙ্গাটা কোনো চুরি ডাকাতি অথবা খুন খারাপি করে এখানে এসেছে। তাকে ধরার জন্যই তো পুলিশ আর্মি এসেছে। এটা খুবই সহজ। এতদিনে নিশ্চয়ই সে বড় ধরনের কোনো খুনি অথবা সন্ত্রাসী হয়ে উঠেছে। অবশেষে গ্রামের মানুষের সামনে আমাদের বেঁচে থাকার রাস্তাটুকু শেষ করে দিতে এসেছে। ওরে কুলাঙ্গার, মরবি তো মরবি, দূরে গিয়ে মরতি। এত বছর পরে আমার এখানে আমার ছেলেদের সম্মানটুকু শেষ করে দিতে তোর একটুও বাঁধলো না। বাঁচার রাস্তাটুকু আমাদের জন্য অবশিষ্ট রাখলি না। আমরা এখন কোথায় যাব, কি করব? আমাদের কি দোষ? আমরা কি দোষ করেছি? তোর অপরাধের শাস্তি কি এখন আমাদেরকে নিতে হবে? বলতে বলতে কাছে এসে হাত তুলতে গিয়ে বলেন, তোর গায়ে হাত তুলতে এখন আমার ঘেন্না হচ্ছে। এর মধ্যে মামা বলে ওঠে, এত বছর পরে এই বাড়িতে এসে যদি আবার সেই চোরের মুখ দেখতে হবে জানতাম, তাহলে আমি কখনো এই বাড়িতে আসতাম না। আমার একটা সম্মান আছে, আমি এই অঞ্চলের একটা সম্মানিত লোক। এভাবে হেনস্থায় পড়ব সেটা কোনোদিন কল্পনাও করি। তোমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করতে এসে এখন নিজের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি। তোমরা সবাই মিলে আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবে আমি ভাবতেও পারিনি। তোমরা কেন আমাকে এসব বলনি? হ্যাঁ, এতদিন হয়তো আমরা সবাই তোকে প্রায় ভুলেই গিয়েছিলাম। এতদিন পরে যখন আসলি, এসে এমন একটা বিপদে আমাদেরকে কেন ফেললি বল? আমরা তো কোনো অপরাধ করিনি। তাহলে এই বিপদের দায়ভার আমরা কেন নিব? শান্ত সবার মাঝখানে দাঁড়িয়ে থাকে।
সবাই তার দিকে তাকিয়ে থাকে এক ভিন্ন দৃষ্টিতে। সবাই তাকে নানান কথাবার্তা শোনাতে থাকে। শান্ত সব নীরবে সহ্য করতে থাকে। সে নিজেকে এখন সত্যি সত্যি অপরাধী ভাবতে শুরু করেছে। কাউকে কিছু বলার সাহস খুঁজে পাচ্ছে না। তার গলা ভারী হয়ে আসছে, হাত পা কাঁপছে, তবু সে দাঁড়িয়ে আছে। এবার মা তাকে বলে, দয়া কর, দয়া কর, তুই আমাদের সবাইকে দয়া কর, তুই এখান থেকে বের হয়ে যা। আর পুলিশকে অবশ্যই বলবি যে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোর অপরাধের জন্য আমরা কেউ দায়ী না। দয়া করে আমাদেরকে যেন কোনো ঝুট ঝামেলার মধ্যে না জড়ানো হয়। বলতে বলতে মা বারান্দায় রাখা চেয়ারটিতে গিয়ে ধপ করে বসে পড়ে। মামা বলে ওঠে, তোমরা না চাইলেও এখন ঝামেলা অবশ্যই জড়াবে। তোমাদেরকে কি পুলিশ এমনি এমনি ছেড়ে দেবে ভাবছো? যতই সাধু হও না কেন, এই হয়রানির মধ্যে তোমাদেরকে পড়তেই হবে। আমি যে কেন উপকার করতে এসে শুধু শুধু ফেঁসে গেলাম সেটা নিয়েই ভাবছি। এখন শান্তর মা বড় বড় চোখ করে দ্রুত নিঃশ্বাস নিতে থাকে। সামনের দিকে তাকিয়ে থাকে মায়া ও মাধবী। তার দাদির দুই পাশে গিয়ে দাঁড়ায়। এর মধ্যে একটি যুবতী মেয়ে একটি বছর খানিকের বাচ্চা কোলে নিয়ে এসে বাড়ির এক কোনায় দাঁড়ায়। শান্তর চোখ যায় সেই মেয়েটির দিকে। বড় ভাবি আস্তে আস্তে শান্তর কাছে এসে দাঁড়িয়ে শান্তকে বলে, এই সেই স্বর্ণালী। শান্ত চমকে ওঠে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এই মেয়েটা অনেক অপেক্ষা করেছে তোর জন্য। অবশেষে সবাই মিলে তাকে বিয়ে দিয়ে দেয়। এই বাচ্চাটাকে রেখে কিছুদিন আগে তার জামাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দিশেহারা হয়ে পড়ে মেয়েটা। এখন কয়দিনের জন্য বাবার বাড়ি এসেছে। শান্ত আর স্বর্ণালীর মধ্যে চোখাচোখি হয়। স্বর্ণালী বাড়ির এক কোণে বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। বড় ভাই বলে ওকে, তুমি ওকে কোনো ধরনের প্রশ্রয় দেবে না। দয়া করে ওকে বলে দাও ও যেন সরাসরি পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং এখান থেকে চলে যায়। আমরা যেন কোনো ধরনের বিপদে না পড়ি সেই বিষয়টা যেন সে দেখে যায়। ভাইয়া, এতদিন পরে এলি, তাও এলে এরকম একটা বিপদ আমাদের ঘাড়ে চাপিয়ে দিবি, সেটা বুঝতে পারিনি। এখন এখন তোকে কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাদেরকে আর কোনো ঝামেলা ফেলবি না। এর মধ্যেই কোট টাই পরা ওভার স্মার্ট দুটি মেয়ে এবং দুটি ছেলে সশস্ত্র অবস্থায় বাড়িতে প্রবেশ করে। একজনের হাতে কিছু জামা কাপড়, কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সরাসরি শান্তর সামনে গিয়ে দাঁড়ায়। সবাই থরথর করে কাঁপতে কাঁপতে শান্তর দিকে তাকায়। এর মধ্যে থেকে একটি মেয়ে শান্তর হাত থেকে ব্যাগটি নিয়ে নেয়। আরেকটি মেয়ে শান্তর পরনে থাকা সাধারণ কাপড়গুলো খুলে তাকে ভালো দামি দামি কাপড় ও ওভারকোট পরিয়ে দিতে থাকে। একজন বলে, স্যার, আর কোনো সমস্যা নেই, সব সমাধান হয়ে গেছে। আপনাকে যে থ্রেট করেছিল তাকে ট্রেস আউট করতে পেরেছে পুলিশ। সমস্ত ঝামেলা শেষ। সরকার আপনাকে প্রটোকল দেওয়ার ব্যবস্থা করেছে। আপনার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। এর মধ্যে একজন একটা ল্যাপটপ শান্তর সামনে মেলে ধরে। শান্ত এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কাজ করতে থাকে। ছোট ভাই আস্তে আস্তে একজনের কাছে এসে জিজ্ঞেস করে, উনি কে? সেই ভদ্রলোক দু কদম পিছনে গিয়ে তার ভাইকে জানায়, না, আমি চুরি করিনি, আমি কিছুই জানি না। হ্যাঁ শুনেছি। না মা, হ্যাঁ শুনেছি, টিভিতে এবং খবরের কাগজেও দেখেছি। আমি রাতে চুপি চুপি ঘর থেকে বের হয়ে বাউল গান শুনতে গিয়েছিলাম। সবাই সবার মুখের দিকে তাকিয়ে আবার সবাই শান্তর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বড় ভাবির আনন্দের চোখ দিয়ে অশ্রু ছেড়ে দেয়। মা চেয়ারে একটু সোজা হয়ে বসেছিল, হঠাৎ করেই চেয়ারে হেলে পড়ে, হাত দুটো ছেড়ে দেয়। মামা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই ধপ ধপ করে বসে পড়ে। বড় ভাই বসা থেকে উঠে দাঁড়ায়।
শান্ত ল্যাপটপের কাজ শেষ করে আরেকজন সহকারীকে ব্রিফকেসটা তুলে ধরতে ইশারা করে। সহকারী ব্রিফকেস খুলে একটি চেক বই বের করে সামনে ব্রিফকেসটা টেবিলের মতো করে ধরে। শান্ত ব্রিফকেসের উপরে 3টি চেকের পাতা লেখে এবং সই করে চেকের 3টি পাতা ছিঁড়ে আলাদা আলাদা 3টি খামে ঢোকায়। তারপর ছোট ভাইকে ইশারা করে সামনে আসার জন্য। খালিদ খুব ভীত সন্ত্রস্ত ও অপরাধী ভাবাপন্ন অবস্থায় কয়েক কদম এগিয়ে সামনে আসে। ছোট ভাই যখন কাছে আসে তখন একটি খাম তার হাতে দিয়ে বলে, রেখে দে, কাজে লাগবে। ছোট ভাই কিছু বুঝে উঠতে পারছে না কি করবে, তখন তার শরীর থরথর করে কাঁপছিল। এর মধ্যে বড় ভাবিকে সে সালাম করে। তার হাতে একটি খাম ধরিয়ে বাড়ির কোনায় তাকিয়ে দেখে সেই মেয়েটি নাই। সে আর কাউকে কিছু না বলে দ্রুত তার সহকর্মীদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মায়া তার দাদিকে ধাক্কা দেয়, বলে চাচা চলে যাচ্ছে। তার দাদি চেয়ার থেকে হেলে পড়ে যায়। মায়া তার বাবাকে ডেকে বলে, বাবা এদিকে এসো, দেখো দাদির কি হয়েছে। বড় ভাই, ছোট ভাই, ভাবি সবাই মায়ের কাছে যায়। গিয়ে দেখে তার নিথর দেহ শুধু চোখগুলো তাকিয়ে আছে। বড় ভাই মায়ের নাড়ি বুক চেক করে, তারপর চোখ দুটো বন্ধ করে দেয়। বাড়ির সামনে পুরনো গাছটার পাশে দিয়ে যাওয়ার সময় দূর থেকে শান্ত দেখতে পায় মেয়েটি বাচ্চাকে কোলে নিয়ে সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে। শান্ত ভেসে যায় কল্পনায়। গাছের উপর থেকে একটি কিশোর একটি আম নিচের দিকে দিচ্ছে। কিশোরী মেয়েটি সেই আম কুড়িয়ে নিচ্ছে। হঠাৎ করে শান্ত কিছু একটা ভেবে তার ওভারকোটটি খুলে তার সহকর্মীর হাতে ধরিয়ে দেয় এবং জামার দুটো বোতাম খুলে আবার উল্টা পাল্টা করে লাগিয়ে সামনের দিকে হেঁটে আসে। মেয়েটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অশ্রুসিক্ত দুটি নয়নে সেদিন সে কি দেখেছিল তা তার নিজের কাছে স্পষ্ট ছিল কিনা তা জানি না। শান্ত সামনে দাঁড়ায়। মেয়েটির চোখে অঝরে অশ্রু ছড়ার মধ্যেও একটু ফিক করে এক চিলতে হাসি দেয়। তারপর অনেক ভেবেচিন্তে দ্বিমত ও দ্বিধা ভেঙে শিশুটিকে কোল থেকে নামিয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে শান্তর জামার বোতামগুলো খুলে আবার ঠিকঠাক লাগিয়ে দেয়। কল্পনায় ভেসে যায় দুজন। সেই কিশোর এবং কিশোরী মেয়েটি এই গাছের নিচে দাঁড়িয়ে কিশোরের জামার বোতাম উল্টা পাল্টা ছিল। মেয়েটি খুলে আবার সুন্দর করে ঠিকঠাক করে লাগিয়ে দেয়। কিশোর ছেলেটি তার মাথায় একটি চাটি মারে। মেয়েটি ঘুরে দৌড়ে চলে যায়। কল্পনা ভেঙে শান্ত সেই মেয়েটির মাথায় একটি চাটি মারে। মেয়েটি ঘুরে চলে যেতে নেয়। এমন সময় মনে পড়ে তার কোলের বাচ্চাটি এখানে তার আঁচল ধরে দাঁড়িয়ে আছে। শান্ত বাচ্চাটিকে টেনে কোলে নেয়। তৃতীয় খামটি পকেট থেকে বের করে বাচ্চাটির হাতে দেয়। তারপর শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে দ্রুত সহকর্মীদের নিয়ে চলে যায়। সোনালি তার চলে যাওয়ার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। কিছুক্ষণ পর গ্রামের আকাশে একটি হেলিকপ্টার ওঠে, তার মাথার উপর দিয়ে চলে যায়। তাকে পাশ কাটিয়ে আর্মি এবং পুলিশের গাড়িগুলো দ্রুত চলে গেল। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকার পর বাচ্চার ডাকে তার চৈতন্য ফেরে। সোনালি বাচ্চার হাতের খামটি দেখে সেটি তার হাতে নেয় এবং খামটি খুলে তার ভেতর থেকে একটি চেক বইয়ের পাতা বের করে। সে দেখতে পায় এই চেক বইয়ের পাতায় লেখা 1 কোটি টাকা মাত্র। মায়ের চরিত্রে কণ্ঠদান করেছি রূপশ্রী চক্রবর্তী। বড় ভাই চরিত্রে আমি কামাল মিনা। মাধবী চরিত্রে আমি যুগ উত্তীর্ণা। কিশোর শান্ত চরিত্রে আমি আবির সাইম। শান্ত চরিত্রে আমি রাজীব রেজা। হ্যালো ভাই, তুমি গোসলে কিছু খেয়ে নেবে। তুমি অনেক ভাবে চরিত্রের কণ্ঠ দিয়েছি আমি হাসিন আক্তার নিপা। ছোট ভাই চরিত্রে আমি নূর ই আলম সুমন। সোনালী চরিত্রে আমি মেহরান সানজানা। মায়া চরিত্রে আমি তাহমিনা মুন্নি। আরও কণ্ঠ দিয়েছেন বডিগার্ড নাজমুল হক বাবু, পীর নজরুল ইসলাম সোহাগ।
ও মামার চরিত্রে ইমরান খান। Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.